দেখবেন আমরা অনেক স্পাই মুভিজ দেখি, অনেক অ্যাকশন সিনেমা দেখি, কিন্তু সব সিনেমা আপনার মনে দাগ কাটতে পারে না। কিন্তু আজ যে এক্সপ্লেনেশন নিবেদনটা আমি এনেছি, এটা হচ্ছে এইরকমই একটা সিনেমা যা আপনাকে সব সময় দেখতে বাধ্য করবে। আর তা হলো 2002 সালে মুক্তি পাওয়া যে সিনেমা বোর্ন আইডেন্টিটি। আর তাকে নিয়ে আমি আমার এই এক্সপ্লেনেশনটা করবো। সিনেমাটা একদম অন্য রকমের সিনেমা, পুরো ইন্টেলিজেন্সের উপর বেস করে একজন এজেন্ট, যাকে মনে করা হবে যে তিনি রোগ এজেন্টে পরিণত হয়েছেন, তার উপর ভিত্তি করেই এই সিনেমাটি। একজন এজেন্ট গুলি খেয়ে সমুদ্রে পড়ে যায় এবং সে তার নিজের আইডেন্টিটি ক্রাইসিসে ভোগে। সে নিজের আইডেন্টিটিটাকে ফিরে পাওয়ার জন্য সমস্ত সিনেমাটায় কিভাবে দৌড়ে বেড়ায়, কিভাবে একের পর এক মানুষের কাছে পৌঁছে যায়, অ্যাকিউট ইন্টেলিজেন্সের পরিচয় দেয়, তা এই সিনেমাটার মধ্যে আমরা দেখতে পাই। সিনেমাটার আরো দুটো পার্ট আছে, বোর্ন সুপ্রিমেসি এবং বোর্ন আলটিমেটাম। সিনেমাটা আপনার বোরিং মনে হতে পারে, কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন প্রথম থেকে, তাহলে বুঝতে পারবেন যে সিনেমাটা সব রকম রসদ আছে, অ্যাকশন আছে, রোম্যান্স একটু বলতে পারেন আছে, কিন্তু বেশিরভাগটাই সিনেমাটার মধ্যে জুড়ে আছে পুরো ইন্টেলিজেন্সের বেসিস। মানে ইন্টেলিজেন্স ছাড়া একটা যে এজেন্ট থাকে, জাসুস থাকে, একজন হিটম্যান থাকে, তার কোনো অস্তিত্ব নেই। এই সিনেমাটা দেখলে আমরা বুঝতে পারবো। তাই চলুন শুরু করে দিই সিনেমাটা কি আছে তাই নিয়ে এই গল্পের নিবেদন। সিনেমা শুরু হয়ে যায়। দৃশ্যপটে আমরা দেখতে পারি একটি সমুদ্রে ভাসমান একটি ছোট্ট ফিশিং বোট এবং একটি ঝড় ঝঞ্ঝার রাত, যেখানে সেই ছোট্ট ফিশিং বোটটির যিনি চালক বা ক্যাপ্টেন ছিলেন, তিনি দূরে দেখতে পান একটি ভাসমান এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। তখন তিনি জাহাজে বা সেই ছোট্ট শিপিং বোটটির মধ্যে যতজন ছিল তাদের সবাইকে একত্রিত করেন। একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের প্রতি যে সামাজিক দায়বদ্ধতা আছে, তিনি তার পরিচয় দেন। তিনি সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে তুলে সেই ফিশিং বোটের মধ্যে নিয়ে আসেন এবং তিনি দেখতে পান তার সারা শরীরে বা তিনি যে পোশাকটি পরে আছেন তার চারিদিকে বুলেট উন্ডের ক্ষত, বা কাকে কেউ গুলি মেরেছে এটা জানতে তিনি বেশি দেরি করেন না। তিনি তাকে শোয়ান এবং তার কাপড় রীতিমতো তিনি ছিঁড়ে দেখতে পান যে তার পিঠের মধ্যে অনেকগুলি বুলেট এখনো তার শরীরে রয়ে গেছে। তিনি ধীরে ধীরে সেই বুলেটগুলো একে একে বার করতে থাকেন এবং বের করে তিনি একটি প্লেটের মধ্যে সাজান। কিন্তু তার কোমরের মধ্যে তিনি দেখতে পান কিছু একটা ক্যাপসুলের মতো উঁচু হয়ে আছে। তিনি সেটা গিয়েও বার করেন এবং সেটিকে জলে ধুয়ে তিনি যখন আতশ কাচ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তিনি দেখতে পান সেটি একটি লাল আভার বিচ্ছুরণ ঘটাচ্ছে। তিনি কি করেন, দেয়ালের মধ্যে সেই লাল ছটাটি ফেলেন এবং তিনি দেখতে পান জুরিখের একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। কিন্তু তিনি যেই ঘুরে সেই ব্যক্তিকে শুশ্রূষা বা ফার্স্ট এড দিতে যান, তিনি দেখতে পান যে সেই বেডের মধ্যে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি আর নেই। তিনি এদিক ওদিক দেখার চেষ্টা করলে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি জাহাজের চালকটির ওপর এসে চড়া হয় এবং তার গলা টিপে ধরে এবং তাকে মেরে ফেলারও চেষ্টা করে। কিন্তু সেই চালকটি তাকে বলে যে, দেখো, আমি তোমার শত্রু না, আমি তোমার বন্ধু, আমি তোমাকে এই জল থেকে তুলে এই জাহাজে এনেছি যাতে তোমাকে বাঁচাতে পারি। এই শুনে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি তার গলাটি ছেড়ে দেয় এবং তাকে জানায় যে, আমি কি করি, কোথায় থাকি, আমার নাম কি, আমি কি কাজ করি, আমার কিচ্ছু মনে পড়ছে না। তখন সেই চালক বন্ধুটি তাকে জানায় যে তোমার খুব রেস্টের দরকার, কারণ তুমি যে ট্রমা বা মানসিক আঘাত থেকে হয়তো তুমি যে জার্নিটা বা যাত্রাটা করে এসছো তা তোমার ব্রেনের ওপর এফেক্ট ফেলেছে, তাই তোমার রেস্ট নেওয়া দরকার। এবং আমরা পরের দিন বা কালকে আমরা পাড়ে চলে যাব বা কিনারায় চলে যাবো এবং তুমি তোমার রাস্তায় চলে যেতে পারো, কিন্তু যতক্ষণ তুমি এখানে আছো তুমি রেস্ট নিতে পারো, কারণ তোমার রেস্টের দরকার। তুমি রেস্ট নিলেই তোমার যত স্মৃতি আছে তুমি আবার ফিরে পাবে। তার পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে একই স্ক্রিন প্লেতে একটি রুমের মধ্যে বসে আছে অনেকগুলি স্টাফ এবং পরে আমরা জানতে পারি তারা হলো সিআইএ এর অপারেশনাল কিছু স্টাফ। তারা টিভির মধ্যে নিকবানা ওম্বোসির বক্তৃতা শুনছেন। তিনি একজন লিডার যিনি তার পদ হারিয়েছেন এবং তিনি সিআইএ এর সাহায্য চান যাতে সে আবার তার পুরনো পদ সে ফিরে পায়। এবং নিকবানা ওম্বোসি তিনি টিভিতে চারিদিকে তার সাংবাদিকদের জানাচ্ছেন যে সিআইএ আমাকে মারার জন্য লোক পাঠিয়েছে এবং আমার কাছে তার প্রমাণ আছে। আমি যে বইটি লিখছি তার মধ্যে সব প্রমাণ তত্ত্ব আমি ফাঁস করে দেবো সিআইএ এই অপারেশনাল অ্যাক্টিভিটিসের। তখন একজন স্টাফ টিভিটি বন্ধ করেন এবং তিনি বাদবাকি স্টাফকে জানান যে আসলে নিকবানা ওম্বোসির কাছে কোনো প্রমাণ নেই, সে চাইছে সিআইএ এর সাহায্য নিয়ে বা আমেরিকান গভর্নমেন্টের সাহায্য নিয়ে আবার নিজের পদ ফিরে পেতে, এছাড়া আর কিছুই না। তখন আমরা দেখতে পাই সেই অপারেশনাল চিফ বা সেই অপারেশনের যিনি হেড ছিলেন অ্যাবট, তিনি কি করেন, অন্য একটি রুমে যায় যেখানে ছিলেন সিআইএ চিফ কুপার। তাকে গিয়ে তিনি সরাসরি প্রশ্ন করেন যে তুমি কি এখনো ট্রেড স্টোন চালাচ্ছ? তখনও দর্শকের কাছে স্পষ্ট না ট্রেড স্টোন কি, কিন্তু এই এক্সপ্লেনেশনের কিছু পরেই আমরা জানতে পারবো যে আসলে ট্রেড স্টোন একটা কি জিনিস। এবং তিনি যখন তাকে প্রশ্ন করেন তিনি সাফ জানিয়ে দেন যে না, ট্রেড স্টোন আর মজুদ নেই, এটা অনেকদিন আগেই শাটডাউন করে দেওয়া হয়েছে। তারপর দিন যখন সকাল হয় আমরা দেখতে পারি সেই জাহাজের বন্ধু চালকটি তার অজ্ঞাত পরিচয় বন্ধুটিকে কিনারায় ছেড়ে দেয়
এবং ছাড়ার আগে তার হাতে কিছুটা টাকা দিয়ে তিনি তাকে বলেন এটা যথার্থ নয়, কিন্তু কাজ চালানোর মতো যথেষ্ট। সেই টাকা নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি নেমে আসে কিনারায়। তার পরিচয় তার নিজেরই জানা নেই, কোথায় যাবে অজ্ঞাত শহর, অজানা মানুষ, শুধু তার কাছে আছে তার একটি জুরিখের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তিনি চলে যান সেই জুরিখের ব্যাংকে এবং তিনি রিসেপশনে গিয়ে, যিনি রিসেপশনিস্ট আছে তাকে বলেন যে আমার একটা অ্যাকাউন্ট সম্বন্ধে জানার আছে। তখন রিসেপশনিস্ট তাকে বলে যে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিন, আমরা আপনাকে লিড করে দিচ্ছি। তারপরে একটি কাগজের মধ্যে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেন এবং লেখার সাথে সাথে অন্য একজন ব্যক্তি বা ম্যানেজার টাইপের কেউ এসে তাকে একটি রুমে বা একটি ছোট্ট ঘরের মধ্যে নিয়ে যান এবং সেখানে গিয়ে তাকে একটি চাবির সাহায্যে ছোট্ট একটি বক্স বা লকার খুলে তাকে একা ছেড়ে দেন। এরপর সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি যখন লকারটি খোলেন তখন সে দেখতে পায় সেই লকারের মধ্যে অনেক দেশের পাসপোর্ট। কোনোটায় লেখা ইউএস পাসপোর্ট, তার নাম জেসন বন্ড, কোনোটায় লেখা তার নাম গিলবার্তো, কোনোটায় লেখা তার নাম নিকোলাস, আবার কোনোটায় লেখা তার নাম জন উইলিয়াম কেন। এবং সেই লকারটির নিচে তিনি যখন একটি বোর্ড তোলেন তার নিচে ছিল বিভিন্ন দেশের মুদ্রা বা কারেন্সি বা টাকা এবং একটি পিস্তল। তিনি নিজে হতচকিত হয়ে যান তার পরিচয় সম্বন্ধে। তিনি তো নিজেকে চেনেনই না। তার আইডেন্টিটি ক্রাইসিস এতটাই মারাত্মক লেভেলে ছিল যে তিনি সবকিছু ভুলে গেছেন, তার নামও। কিন্তু তিনি যখন বিভিন্ন দেশের কারেন্সি, মুদ্রা, পিস্তল, পাসপোর্ট এগুলো দেখেন তিনি নিজেকে সন্দেহ করতে থাকেন, কারণ তিনি যখন এই ব্যাংকে এসে দাঁড়িয়েছিলেন তার দিকে প্রত্যেকটা মানুষ উদ্বেগের সাথে তাকিয়েছিল, যেন মনে হয় কোনো আতঙ্কবাদী ব্যাংকে চলে এসেছে, এই হয়তো গুলি চালিয়ে বাদবাকি সব মানুষকে মেরে দেবে। এবং সেই লকার রুমে তিনি যখন এই সব কিছু দেখেন তিনি একমাত্র পিস্তলটি ফেলে দেন এবং বাদবাকি যা বিলঙ্গিংস ছিল, তার সম্পত্তি ছিল, তিনি একটি লাল ব্যাগের মধ্যে ঢুকে সেই স্থান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যান। ব্যাংক থেকে বেরোনোর সময় তার পেছন থেকে একটি লোক এসে দাঁড়ায় এবং তাকে দাঁড়াতে বলে এবং তিনি সমস্ত বিল্ডিং এর ইমার্জেন্সি যে অ্যালার্ট ছিল সেটা তিনি বাজিয়ে দেন। এবং এখান থেকে এই সিনেমাটার অ্যাড্রিনালিন রাশ সম্পূর্ণরূপে বেড়ে যায়। তখন মানুষ খুঁজে বার করার চেষ্টা করে যে সত্যি এই লোকটিকে। ইউএস পাসপোর্টে যেহেতু লেখা ছিল তার নাম জেসন বন্ড, তাই জেসন বন্ড সেই স্থান থেকে পালানোর চেষ্টা করলে দুটো পুলিশ বা সেই ব্যাংকের সিকিউরিটি গার্ড তাকে এসে আটকানোর চেষ্টা করে। এখান থেকে আমরা জানতে পারি যে সে কোনো সাধারণ ব্যক্তি বা মানুষ নয়, ছাপোষা কর্মচারী নয়, তিনি হলেন একজন ট্রেন্ড পার্সোনাল। কারণ তিনি যেভাবে সেই দুটো ব্যাংকের সিকিউরিটি গার্ডকে কুপঘাত করেন তা একরকম দেখার মতো। এবং তিনি সেই স্থান থেকে পালাতে থাকেন। তিনি বিল্ডিং এর বিভিন্ন অংশের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করলে বা আমেরিকান কনসুলেটের সেই জায়গা থেকে যাওয়ার চেষ্টা করলে তিনি অনেক রকম সমস্যার সম্মুখীন হন এবং সেই বিল্ডিং থেকে পালানোর চেষ্টা তিনি ছেড়ে দেননি তখনও। তিনি কি করেন, একটি দেওয়ালের মধ্যে তখন লাগানো ছিল পুরো বিল্ডিং এর ব্লুপ্রিন্ট, তিনি সেই ব্লুপ্রিন্টটাকে বার করে নেন এবং তিনি দেখে নেন এক নজর যে কোন জায়গা থেকে তিনি এমার্জেন্সি এক্সিট করতে পারবেন। তিনি আস্তে আস্তে ওপরে যেতে থাকেন, যেখানে আমরা ভাবছিলাম যে সবাই তো দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন, এই ব্যক্তি ওপরের দিকে কেন যাচ্ছে জানতে পারবেন। আস্তে আস্তে এক্সপ্লেনেশন যত এগোবে আপনি বুঝতে পারবেন যে জেসন বর্ন আছে সে একজন মারাত্মক সাংঘাতিক একজন ট্রেন্ড পার্সোনাল। এই ঘটনার পর আমরা দেখতে পারি যে তিনি একটি এক্সিট পয়েন্টে এসে পৌঁছান, যেখান থেকে ইমার্জেন্সি একটি এক্সিট বা ফায়ার এক্সিট বলেও আমরা জানি। সেখানে এসে তিনি দেখেন যে একটি লোহার সিঁড়ি এবং 4-5 তল একটি বাড়ির ওপরে এসে তিনি ডেড এন্ডে পৌঁছে গেছেন। তার পালানোর পথ নেই এবং তার পেছন দিকে রয়েছে প্রায় শত বা 10-20 জন আর্ম পার্সোনাল তাকে খুঁজে মারার জন্য। তিনি কি করেন, একটি বুদ্ধিমত্তার পরিচয় দেন এই স্থানে। তিনি দেখতে পান যে সিঁড়িটির মধ্যে বা গ্রাউন্ডের মধ্যে একটা ছোট্ট গর্ত আছে। তিনি গর্ত দিয়ে বেরিয়ে যান এবং ছাদের মধ্যে দিয়ে ঝুলতে থাকেন। এবং এরপর কি হয়, আমরা দেখি যে যখন সেই আর্ম পার্সোনাল গুলো আসে তাকে অ্যারেস্ট করার জন্য, তাকে সেই স্থানে খুঁজে পায় না। তারা যেহেতু একটা টেনশনের মধ্যে ছিল যে এই ব্যক্তিটিকে, তার কাছেও যদি কোনো অস্ত্র থাকে আমাদের মেরে দেবে না তো, তারা কোনো রকমে দেখে সেই স্থান ত্যাগ করে এবং সেই জায়গা থেকে জেসন বর্ন ঝুলতে থাকে 4-5 তলা বিল্ডিং এর ওপর থেকে এবং তার কাঁধে লাল ব্যক্তিও নিচে বরফাবৃত রাস্তায় পড়ে যায়। যাই হোক, তিনি যেহেতু একজন ট্রেন্ড পার্সোনাল, তিনি ধীরে ধীরে ধৈর্যের পরিচয় দিয়ে সেই বিল্ডিং থেকে আস্তে আস্তে, এখানে তাকে মনে হবে অনেকটা স্পাইডারম্যানের মতো, বিল্ডিংটিকে তিনি যেভাবে কভার আপ করলেন বা তিনি যেইভাবে সেই বিল্ডিংটিকে ধরে ধরে আস্তে আস্তে আগলে নিচে নেমে এলেন, তা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এবং তিনি যখন নিচে এসে পালানোর চেষ্টা করেন তিনি দেখতে পারেন একজন মহিলাকে এক গাড়ির সামনে। এবং তিনি যখন ব্যাংকে প্রবেশ করেছিলেন এই সেম মহিলাকে তিনি দেখেছিলেন ব্যাংকে টাকা তিনি উইথড্র করতে পারছেন না বলে তিনি চেঁচামেচি করছেন। তিনি সেই মহিলাকে অ্যাপ্রোচ করেন। কি মারাত্মক অ্যাকিউট ইন্টেলিজেন্স একজনের, যে মানুষকে এক ঝলক দেখেই সে বুঝতে পেরে যায় যে স্যার টাকার প্রয়োজন আছে এবং তাকে টাকা দিলে সে কাজ করে দেবে। যাই হোক, তিনি সেই মহিলাটার কাছে
এগিয়ে যান এবং পরে আমরা জানতে পারবো এই মহিলাটার নাম হলো মেরি। তিনি এই স্থানে এসেছিলেন কিছু টাকা উইথড্র করবে বলে, কিন্তু তার টাকা বা তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হয়েছে। যাই হোক, তিনি এগিয়ে যান তার কাছে এবং তিনি তাকে বলেন যে আমায় যদি তুমি প্যারিসে পৌঁছে দাও আমি তোমাকে $10,000 দেবো। সেই মহিলাটি তাকে নিতে রাজি না হলেও তার যেহেতু টাকার দরকার, অজানা একটা শহর তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেই শহরে বিনা টাকায় বিনা কিছু খেয়ে ক্ষুধার্ত শরীরে, তাই তার এই কাজটি করে দিতে সে মেরি বলে মহিলাটি রাজি হয়ে যায়। তিনি তাকে গাড়িতে তুলে নেন এবং সেই স্থান থেকে বেরিয়ে যান। সিনেমা এগিয়ে যেতে থাকে। দর্শকরা খোঁজার চেষ্টা করে যে সিআইএ কেন জেসন বন্ডকে, আপাতভাবে জেসন বন্ডকে কেন মারতে চায়, তার দোষটাই বা কি, সে কি করেছে। এবং অন্যদিকে আমরা দেখতে পারি যে জেসন বন্ড সেই মেরি নামক মেয়েটিকে কনভিন্স করে নেন এবং তাকে গাড়িতে ওঠার জন্য 10,000 টাকা এবং পরে প্যারিসে পৌঁছে যাওয়ার জন্য আরো 10,000 টাকা তিনি দেবে বলে মনস্থির করেন। এবং গাড়ি যখন চলছিল তখন জেসন বন্ড স্টিয়ারিং এ নিজেই সেই গাড়ির স্টিয়ারিং এ হাত রেখে গাড়ি ড্রাইভ করছিলেন। তিনি চান্স নেননি, অজ্ঞাত পরিচয়ে কোনো ব্যক্তিকেই তিনি আর বিশ্বাস করতে চান না। তখন মেরি একা একা তার সাথে কথা বলতে থাকেন টেনশন, এবং তিনি একটা পয়েন্টে এসে তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি কোনো আতঙ্কবাদী, তুমি এমন কিছু কাজ করনি তো, কারণ প্যারিসে যাওয়ার জন্য কে $20,000 একে অপরকে দেয়। এবং তখন আপাতভাবে যে ব্যক্তিটিকে জেসন বন্ড হিসেবে আমরা জানি, তিনি তাকে সব কথা খুলে বলেন। তিনি মেরিকে জানান যে আমি আমার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, মানে আমার আইডেন্টিটি কি, আমি কে, আমার পরিচয় কি, আমি কোথায় থাকি, আমার কাজ কি, আমি কিছুই জানি না, কেন এই লোকগুলো আমার পেছনে পড়ে আছে আমি তাও জানি না। এবং এই সময় কি হয়, আমরা দেখতে পাই যে সিআইএ টেকনিক্যাল টিম সেই ব্যাংক বা সেই কনসুলেটের সমস্ত ক্যামেরা হ্যাক করে নেয় এবং সেখানে তারা জানতে পারে যে একজন মহিলার গাড়িতে করে বোন সেই স্থান থেকে চম্পট দিয়েছে। এবং তখন তারা ঠিক করে যে এই মহিলাটি গিয়ে তার সমস্ত রেকর্ড খুঁজে বার করতে হবে, এবং তারা খুঁজে পায় যে এই মহিলাটি একজন ভগ্গুরে মহিলা, এর নাম মেরি, এর 26 বছর বয়স, ইনি সমস্ত ইউরোপে বিভিন্ন স্থানে 6 বছর ধরে আছেন। জেসন বোন সিআইএ এর কাছে এতটাই একটা বার্ডেন বা বোঝা ছিল যে তারা এই বোঝা থেকে রেহাই পেতে চাইছিল। তখনও দর্শক জানে না যে জেসন বন্ডকে সিআইএ অপসরা কেন মারতে চাইছে। তখন সিআইএ চিফ সমস্ত ইউরোপে, যেহেতু সে প্যারিসে যাচ্ছে বা নির্দিষ্ট একটি স্থানে যাচ্ছে তারা জানতে পারে, তাই তারা কি করে ইউরোপে যত এজেন্ট আছে বা হিটম্যান আছে, সিআইএ চিফ কুপার তাদেরকে অ্যাক্টিভ করে দেন। এবং গল্পের দৃশ্যে আমরা দেখতে পারি যে প্যারিসে গিয়ে জেসন বন্ড এবং মেরি একটি ফ্ল্যাটের বাইরে বা একটি অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে থাকে, কারণ সেই পাসপোর্ট বা যত রকম ডকুমেন্টস কালেক্ট করেছিল সেই ব্যাংকের লকার থেকে, তা থেকে জেসন বন্ড জানতে পেরেছিল যে প্যারিসে তার একটি অ্যাপার্টমেন্ট আছে। সে অ্যাপার্টমেন্টের বাইরে গিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু তার কাছে চাবি না থাকার জন্য সে সেখানে ঢুকতে পারেনি। এবং সেই সময়ই এক ভদ্রমহিলা তাদের দিকে এগিয়ে আসে এবং তাকে মিস্টার বন্ড বলে সম্বোধন করেন, এবং তখন আমরা ক্লিয়ার হয়ে যাই যে তার নাম জেসন বন্ড। এবং তিনি যেহেতু অজ্ঞাত পরিচয় হয়ে গেছেন বা নিজের ক্রাইসিস বা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন, তাই তিনি নিজেই জানেন না তার নাম কি, কিন্তু সেই মহিলা যখন তাকে বন্ড, মিস্টার বন্ড বলে ডাকেন, তিনি শিওর হয়ে যায় তার নাম বন্ড। যাই হোক, তারা সেই অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং অ্যাপার্টমেন্টে প্রবেশ করে তারা অ্যাপার্টমেন্টের চারিদিকটা তারা ঘুরে দেখার চেষ্টা করে, কিন্তু তাদেরকে মারার জন্য সেই স্থানে উপস্থিত হয় একজন হিটম্যান। এবং এইখানে আমরা দেখতে পাই এবং বুঝতে পেরে যাই যে জেসন বন্ড কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন নেভি সিল বা সিআইএ অপসের মতো কোনো এক হিটম্যান বা আর্মি কমান্ডো অফিসার। তিনি যেইভাবে তার স্কিলের মাধ্যমে সেই ব্যক্তিটিকে কুপকাত করেন বা তাকে বিট করতে থাকেন, তা অসাধারণ এক কমান্ডোই করতে পারে। এবং এই দৃশ্যে আমরা দেখতে পারি যে সেই কিলারটি বা হিটম্যানকে মারতে জেসন বন্ডের বেশি সময় লাগে না। তাকে তিনি যখন প্রায় মেরেই ফেলেছিলেন, তার পকেট থেকে বা ব্যাগ থেকে খুঁজে পান তিনি কিছু ডকুমেন্টস, এবং তিনি ডকুমেন্টস গুলো ছুঁড়ে মেরিকে দিয়ে বলেন তুমি চেক করো তো এর মধ্যে কি আছে। এবং মেরি দেখতে পায় যে একটি কাগজ তার কাছে আছে, এবং সেই কাগজের মধ্যে জেসন বন্ড এবং মেরি স্বয়ং নিজের লেখা আছে দুজনেরকে মেরে দেওয়ার এক ফরমান। এবং মেরি খুব ভয় পেয়ে যায় সেটা দেখে। তিনি ভেবে যায় যে এই ব্যক্তি কেন তাদেরকে মারতে এসেছে, বা যে তিনি যাকে সাহায্য করেছেন প্যারিসে আসার জন্য $20,000 বিনিময়ে তিনি আসলে কি। এবং এই সুযোগটা কাজে লাগিয়ে সেই হিটম্যানটি জানলা দিয়ে পালানোর চেষ্টা, কিন্তু উপর থেকে পড়ে যায় নিচের দিকে এবং সে সেই স্থানেই প্রাণ হারায়। সিনেমার এমন একটা পয়েন্টে এসে দর্শক উপস্থিত হয় যেখানে সাসপেন্সে ভরা থাকে। আমরা দেখতে পারি প্যারিসে যে সিআইএ এজেন্ট ডিপ্লয়েড থাকে তার নাম নিকি, তিনি একজন মহিলা। তিনি সিআইএ চিফ ইউএসএ তে খবর দেন যে যে হিটম্যানকে জেসন বন্ডকে মারার জন্য পাঠানো হয়েছিল সে মারা গেছে, এবং জেসন বন্ড বেঁচে আছে, এবং জেসন বন্ড এবং মেরি তারা দুজনে একসাথে সেই স্থান থেকে পালিয়ে গেছে। এবং এই কথাটি শোনার পর যে অপারেশনাল হেড ছিলেন অ্যাবট,
এবং সিআইএ চিফ ছিলেন কুপার, তাদের মধ্যে একটি মিটিং হয় এবং সেই চিফ যিনি অ্যাবোট ছিলেন, যিনি অপারেশনাল হেড ছিলেন অ্যাবোট, তিনি কুপারের কাছে জানতে চান যে কি হচ্ছে আসলে। তিনি তাকে জানান যে দেখুন, অম্বসিকে মারার জন্য আমরা অলরেডি এজেন্ট পাঠিয়ে দিয়েছি এবং এতক্ষণে হয়তো এজেন্ট সেই অম্বসি বা নিকওয়ানা অম্বসিকে মেরেও দিয়েছে। এবং আমরা একটি দৃশ্যে দেখতে পাই যে একটি হিটম্যান একটি ছাদের মধ্যে একটি স্নাইপার ফিট করেন এবং অপর প্রান্তে থাকা বিল্ডিং এর মধ্যে নিকওয়ানা অম্বসি, যিনি সেই টিভি রিপোর্টারদের বাইট দিচ্ছিলেন, তাকে হত্যা করেন। এবং এই খবর যেহেতু সিআইএ চিফের কাছে ছিল বা কুপারের কাছে ছিল, তিনি অপারেশনাল হেডকে তা মঞ্জুর করে দেন এবং তিনি তাকে বলেন বোর্নের কাজ ছিল নিকওয়ানা অম্বসিকে মারা এবং এটা সে করেছে এই মিশনের জন্যই তাকে তৈরি করা হয়েছে। সে মিশন কমপ্লিট করে ফেলেছে এবং আমার মনে হয় সে এবার আস্তে আস্তে ঘরে ফিরে আসবে। এবং এই স্থান আমরা বুঝতে পারি যে একটা পুরো সাসপেন্সের মধ্যে দিয়ে চলছে পুরো ফিল্মটা। কেন? কারণ নিকওয়ানা অম্বসিকে কেন সিআইএ মারতে চেয়েছে আমরা জানি না এবং আমরা তখনও জানতে পারি না যে সে অজ্ঞাত পরিচয় ব্যক্তি যাকে জেসন বর্ন হিসেবে আমরা জানি, তাকেই বা কেন তারা মারতে চাইছে। যাই হোক, জেসন বর্ন এবং মেরি, সমস্ত পুলিশ যেহেতু তাদেরকে খুঁজছে, সমস্ত প্যারিস পুলিশ তাদের পেছনে পড়ে আছে, তারা পালাতে বাধ্য হয়। কিন্তু একটি গাড়ির মধ্যে একটি পার্কিং লটে জেসন বর্ন সাফ জানিয়ে দেয় মেরিকে যে আমার সাথে যদি তুমি এর পরবর্তী স্থানে যেতে যাও তাহলে তোমার মৃত্যু অবধারিত এবং তোমাকে আমি অনেক টাকা দিচ্ছি, তুমি এখান থেকে চলে যেতে পারো, তুমি পুলিশকে গিয়ে সব জানাতে পারো যে আমি তোমাকে জোর করেছি এবং আমি তোমাকে বাধ্য করেছি আমার সাথে আসার জন্য, তোমার এই স্থানে কিছু করার নেই, তুমি বেঁচে যাবে। মেরি প্রচন্ড জেদি মহিলা ছিল, সে জেসন বর্নের সাথ ছাড়তে নারাজ ছিল এবং তারা যখন সেই পার্কিং লটে তক্কাতক্কি করছিল এবং তাদের দিকে এগিয়ে আসছিল প্যারিস পুলিশ, একটা শ্রিউড মাইন্ড, একটা প্রচন্ড চালাক এবং ধূর্ত এজেন্ট ছিল জেসন বর্ন। পুলিশকে দূর থেকে দেখেই সে বুঝতে পেরে যায় যে পুলিশটি তার দিকে এগিয়ে আসছে তাদের দুজনকে অ্যারেস্ট করবে বলে বা মেরে দেবে বলে, এবং সেই স্থান থেকে দ্রুত সে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। এবং এখানে আলাদাভাবে আমি কিছু বড় করে বলতে চাই না, সেই একই রকমের একটা কার চেস সিকোয়েন্স আমরা দেখতে পারি এবং যেখানে দেখতে পারি যে জেসন বর্ন সমস্ত প্যারিস পুলিশের চোখে ধুলো দিয়ে তাদের কবল থেকে রক্ষা পায়, সেই স্থান থেকে বেরিয়ে যায় অক্ষত অবস্থায়। মেরি এবং বর্ন তারা দুজনে মিলে একটি হোটেলে গিয়ে ওঠে এবং সেখানে গিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে তাদের স্টাইল চেঞ্জ করতে হবে, অর্থাৎ তারা যে স্টাইলে বা যে রূপে আছেন তা যদি সম্পূর্ণ চেঞ্জ করে দেন তাহলে হয়তো পুলিশের নজর কিছুটা এড়ানো যেতে পারে। তাই তারা তাদের চুল ছোট করে ফেলেন, তাদের জামা কাপড় বদলে ফেলেন এবং মেরি কি করেন নিজের চুল কেটে এতটাই ছোট করে ফেলেন যে তার বব কাট লুকস মনে হতে পারে। এবং তারা দুজন নিজেদের মধ্যে ঠিক করেন যে এই যে তাদেরকে মারার জন্য পুলিশ খুঁজছে, তাদের যে আরো একটি আইডেন্টিটি আছে মিস্টার কেন বলে বা উইলিয়াম কেন বলে, এই ব্যক্তিকে যদি খুঁজে বার করা যায় তাহলে হয়তো কিছু ইনফরমেশন পাওয়া যেতে পারে যে কেন তাদেরকে মারার জন্য সিআইএ এবং পুলিশ পেছনে পড়ে আছে। তারা কি করে বিভিন্ন হোটেলে ফোন করতে থাকে মিস্টার কেন সম্বন্ধে জানার জন্য। একটি হোটেলে গিয়ে তারা যখন খোঁজ নেয় তখন জেসন বর্নকে দেখে এক মহিলা এগিয়ে আসেন এবং তাকে মিস্টার কেন বলে সম্বোধন করেন। তাকে একটি রুমে নিয়ে যান এবং তাকে বলতে থাকেন যে আপনি তো এই ইয়টটা বা বোটটা কেনার জন্য মনস্থির করেছিলেন, আপনি কি আর কিনবেন না? তখন বোন কি করে, তিনি বুঝতে পেরে যান যে তার হয়তো পরিচয় ছিল, তিনি শিপিং ইন্ডাস্ট্রিতে ছিলেন এবং একটি ইয়ট দেখিয়ে তাকে বলা হয় এই বোটটি এখনো আছে, আপনি যদি কিনতে চান তো কিনতে পারেন। এবং বোন তাকে বলেন যে হ্যাঁ আমি এই বোটটি কিনবো। এখান থেকে একটা আইডেন্টিটি মিস্টার কেনের পাওয়া গেল এবং এরপর তারা আরো ইনফরমেশন কালেক্টের জন্য বিভিন্ন হোটেলে ফোন করতে থাকে এবং এইখানে মেরি একটা ইন্টেলিজেন্সের পরিচয় দেয়। তিনি একটি হোটেলে গিয়ে ওঠেন এবং সেখানে এক রিসেপশনিস্টের কাছ থেকে তিনি সমস্ত ইনফরমেশন জানতে পারেন মিস্টার কেনের এবং একটি কাগজে লিখে আনেন এবং তিনি বাইরে এসে জেসন বর্নকে জানান যে এই দেখো আমি যে ইনফরমেশনটা পেয়েছি না এর দ্বারা বোঝা যাচ্ছে যে মিস্টার কেন 2 সপ্তাহ আগে মারা গেছে এবং তাকে যদি আমরা দেখতে চাই বা তার সম্বন্ধে জানতে চাই তাহলে আমাকে প্যারিস হসপিটালে যেতে হবে তার ডেড বডি দেখার জন্য। এবং একটি পরের দৃশ্যে আমরা দেখতে পারি যে মেরি এবং জেসন বর্ন পৌঁছে যায় একটি হাসপাতালে মিস্টার কেনের পরিচয় জানার জন্য এবং সেখানে গিয়ে তারা জানতে পারেন যে তার ডেড বডিটাকে দেখা যাবে না। তখন তারা কি করেন বা জেসন বর্ন কি করেন, কিছু টাকা ঘুষ সেই স্টাফকে দেন এবং সেই স্টাফ সেই মর্গের একটি রুমে নিয়ে যান যেখানে মিস্টার কেনের বডিটি ছিল। কিন্তু যখন সেই বাক্সটি বা যেখানে মর্গে ডেড বডিকে রাখা হয় সেটি টানা হয়, সেখানে কোনো ডেড বডি ছিল না। তখন জেসন বর্ন সেই লোকটিকে প্রশ্ন করেন যেখানে তো কোনো বডি নেই এবং এই কথোপকথন যখন চলছিল তখন হাসপাতালের এক সিনিয়র স্টাফ সেই স্থানে এসে তাদেরকে এবং জুনিয়র স্টাফকে বলেন এইভাবে এখানে কিছু হয় না এবং জেসন বর্নকেও একই কথা বলেন। তিনি বলেন যে এখানে এইভাবে প্রবেশ করা যায় না, এখানে আইন কানুন আছে, আপনাকে রেজিস্টার মেনটেন করতে হবে, আপনাকে সাইন করতে হবে এখানে প্রবেশের আগে। তখন জেসন বর্ন কি করেন যে ঠিক আছে আমাকে যখন সাইন করতে হবে চলো আমি তাহলে তোমাদের রেজিস্টার কোথায় আমি সাইন করছি, কারণ রেজিস্টার মেনটেন না করে তো এখানে কেউ প্রবেশ করতে পারবে না, চলো তাহলে নিয়ম আমি পালন করা শুরু করি। এবং
বোনের মাথায় কি ছিল তখনও দর্শক জানতে পারে না, কিন্তু যখন সে রেজিস্টারটা হাতে পায়, সে রেজিস্টারের পাতা ছিঁড়ে নিয়ে মেরিকে জোর জবরদস্তি সেই স্থান থেকে নিয়ে বেরিয়ে যায়। হাসপাতালের মর্গ থেকে বেরোনোর আগে জেসন বন্ড সেই রেজিস্টারটা ছিঁড়ে নিজের কাছে রেখেছিল। তিনি কেন এই রেজিস্টারটি ছিঁড়েছিলেন? কারণ তিনি দেখতে চেয়েছিলেন যে এই হাসপাতালে একটা নির্দিষ্ট রেজিস্টার মেনটেন করা হয়, কারা কখন কোন সময় এই মর্গে ঢুকছে। এবং জেসন বন্ড যেহেতু একজন ইন্টেলেকচুয়াল মানুষ, একজন ট্রেন্ড এজেন্ট, তার জানার দরকার ছিল সেই রেজিস্টারে কার কার সাইন আছে। সে তখন রেজিস্টারটি খুলে দেখতে থাকেন একের পর এক নাম, এবং তার চোখে একটা নাম ঠেকে। তিনি দেখতে পান নিকওয়ানা ওম্বোসি, যাকে CIA মেরে দিয়েছিল, সেও এসেছিল এই লাশটিকে দেখার জন্য। এবং এই লাশটি এই মর্গ থেকে কে নিয়ে গেছে তখনও স্পষ্ট না। এবং তারা সেই স্থান থেকে বেরিয়ে যায় ট্যাক্সি ধরে নিজেদের একটি হোটেল রুমে। কিন্তু তারা রাস্তায় যেতে যেতে বোন চারিদিকে নজর রাখছিল, যেটা মেরির পক্ষে সম্ভব ছিল না, কারণ মেরি ছিল খুবই সাধারণ একজন মেয়ে। তার যাযাবর জীবনে তিনি কোনো রকম ঝামেলাতেই কোনোদিনও পড়েননি। কিন্তু জেসন বন্ড যেহেতু একজন ট্রেন্ড পার্সোনাল, সে জানতো যে তাকে যখন মারার চেষ্টা করা হচ্ছে তখন চারিদিকে পুলিশ নিশ্চয়ই থাকবে, এবং সে সেই দৃশ্যটা দেখতে পায়। প্রত্যেকটি গাড়িতে নাকা চেকিং চলছে, খুলে খুলে গাড়ি চেক করা হচ্ছে যে গাড়ির মধ্যে যে বসে আছে তার আইডেন্টিটি। তখন সে কি করে, সেই গাড়ি থেকে তড়িঘড়ি বা সেই ট্যাক্সি থেকে তড়িঘড়ি মেরিকে নিয়ে বেরিয়ে যায়। এবং মেরি হঠাৎ করে চমকে যায় যে এই ব্যক্তির হঠাৎ করে আবার কি হলো, এ কোথায় যাচ্ছে, তাকে প্রশ্ন করতে থাকে। তখন কি করে, একটি জিপের কাঁচ ভেঙে একটি অনুসন্ধানের কাগজ বা একটি ওয়ান্টেড কাগজ তিনি বার করে আনেন, যার মধ্যে মেরি এবং জেসন বন্ডের ছবি আটকানো আছে, অর্থাৎ তাদেরকে পুলিশ খুঁজছে, তারা এখন মোস্ট ওয়ান্টেড লিস্টে। তখন মেরি খুব ভয় পেয়ে যায় এবং সে পালানোর চেষ্টা করে। এবং কিছু দূর যাওয়ার পর জেসন তাকে আটকায় এবং তাকে বলে যে দেখো, তুমি এখান থেকে পালিয়ে গিয়ে বেশি দূর বাঁচতে পারবে না, কারণ আমার সাথেই তোমাকে এখন থাকতে হবে। আমি ঠিক করব তোমায় কখন কোথায় ছেড়ে দিতে হবে যাতে তুমি বেঁচে থাকো। মেরি এবং জেসনের যাওয়ার কোনো রাস্তা ছিল না, তাদের কোনো আস্তানা ছিল না। তাদের পেছনে যেহেতু আধা জল খেয়ে পড়ে গেছিল প্যারিস পুলিশ, CIA এবং ইউরোপিয়ান হিটম্যানরা, তাদের কাউকে বিশ্বাস করাও সম্ভব ছিল না তখন। এবং তাদেরকে যেহেতু পুলিশ চেকিং এ খোঁজা হচ্ছে, তাদের ছবি চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তখন জেসন বন্ড কি করেন যে মেরিকে একটি প্রশ্ন করেন যে তোমার তো একটা ভাই আছে, সেখানে যাওয়া যায় না? তখন সেই স্টেশন রোড থেকে মেরি কি করে, তার ভাই ইমনকে ফোন করেন। সে ফোন না তোলে। তখন সে বুঝতে পারে হয়তো যে অ্যাড্রেসে আমরা ফোন করেছি সেটা হয়তো খালি আছে, এই জন্য হয়তো কেউ ফোন তুলছে না। তখন কি হয়, এই কলটা ট্রেস করে, মানে CIA এর যে অপারেটিভসরা আছে, টেকনিক্যাল টিম আছে, তারা বুঝতে পেরে যায় যে কিভাবে একজন মানুষকে খুঁজতে হয়। তারা কি করে যে 6 বছর ধরে সেই মেরি বলে ব্যক্তিটি কোথায় কোথায় ছিল এবং জেসন বন্ড কোথায় কোথায় ছিল সেখানের ফোন কলগুলো তারা ট্যাপ করতে থাকে এবং নজরে রাখতে থাকে যে সেখানে কোনো জায়গা থেকে বা প্যারিসের কোনো জায়গা থেকে ফোন করা হচ্ছে না তো। এবং তারা জানতে পারে যে স্টেশন রোডের ফোন বুথ থেকে কেউ একটা কল করেছিল একটি নির্দিষ্ট অ্যাড্রেসে, এবং যেই অ্যাড্রেসে মেরির ভাই ইমন থাকে সেই অ্যাড্রেসে পৌঁছে যায় মেরি এবং জেসন এক রাত কাটানোর জন্য। এবং সেই ঘরে যখন তারা জোর জবরদস্তি ভেঙে প্রবেশ করে, তখন তারা দেখতে পারে যে ঘরে ক্রিসমাস ট্রির লাইট জ্বলছে। জেসন বন্ড বুঝতে পেরে যায় এই ঘর ফাঁকা নেই, এই ঘরে নিশ্চয়ই কেউ আছে। তারা সেই স্থান ত্যাগ করে যাওয়ার চেষ্টা করলে তারা বেরিয়ে গিয়ে যখন রাস্তায় এগিয়ে যায়, তখন দেখতে পারে যে গাড়ি করে তার দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে সেই স্থানে এসে গেছে তার ভাই ইমন। মেরি প্রথমে চমকে যায় এবং তাকে প্রশ্ন করে যে আমি তো ভাবলাম তুমি এখানে থাকো না। কিন্তু ইমন তাকে বলে যে আমার বাড়িতে আমি থাকবো না, তা কি হতে পারে? তখন ইমনকে এক রাত থাকার আবেদন করে মেরি। ইমন ভদ্রতার খাতিরে, তার যেহেতু নিজের বোন হয় মেরি, তাদেরকে এক রাত থাকার পারমিশন দিয়ে দেয়। এবং তারা সেই রাতে থাকাকালীন একে অপরের সাথে আলোচনা করতে থাকে যে এই লোকটি কে এবং তুমি এর সাথে ভালো আছো কিনা। মেরি বলে হ্যাঁ, আমি এর সাথে ভালো আছি। তখনও মেরি সেই ব্যক্তির আসল পরিচয় লুকিয়ে ফেলে। সারা রাত যায়, হয় সূর্যোদয়, হয় ভোরের আলো, ফিরে আসে মানুষ সাধারণ জীবনে। মেরি এবং জেসন বন্ড সেই স্থান থেকে চলে যেতে চাইলে তার ছোট্ট ছোট্ট দুটো শিশু সেই স্থানে উপস্থিত হয়। এবং ইমন যেহেতু তাদের ফাদার বা বাবা হয়, তাকে বলে যে বাবা, আমাদের কুকুরটাকে পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ ধরেই হয়েছে। তখন জেসন বন্ড তাকে একটা প্রশ্ন করে যে এই কুকুরটা কি থেকে থেকে এভাবে উধাও হয়ে যায়, পালিয়ে যায় এদিক ওদিক? তখন ইমন তাকে জানায় না, সচরাচর এটা হয় না, আজকেই প্রথম হলো। তখন জেসন বন্ড ইমনকে বলেন তুমি তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বেসমেন্টে যাও। ইমন এই কথাটা শুনে খুব রেগে যায় যে আমার বাড়িতে আমি বেসমেন্টে কেন যাব, বা এই ভদ্রলোক হঠাৎ করে আমাদেরকে বেসমেন্টে যাওয়ার কথা কেন বলছেন? তখন জেসন বন্ড তাকে বলেন যে আমাদের সবার জীবন মুশকিলে আছে, আমরা যখন তখন মরে যেতে পারি, তাই তোমার ভালো হবে বেশি কথা না বলে তুমি বেসমেন্টে যাও। এবং সেই যখন তার ছোট দুটো বাচ্চাকে নিয়ে বেসমেন্টে চলে যায়, তখন রণংদেহী মেজাজে
নিজেকে রণসজ্জায় সাজিয়ে নেন জেসন বন্ড। দেখবেন সব দেশের আর্মিতে একটা ট্রেনিং দেওয়া হয়, হাতের সামনে যা পাও সেটাকে নিজের অস্ত্র বানিয়ে নাও। সেখানে ছিল একটি পাখি মারার বন্দুক বা পশু মারার বন্দুক। যেহেতু বিদেশে দেখবেন বরফাবৃত বা স্নো কাভার্ড এরিয়াগুলোতে দেখবেন হান্টিং হয়, এই জন্য কি হয় সেখানে লোকেরা শিকার ধরে নিজেদের পেট চালায়। তখন কি হয়, সেই হান্টিং গানটিতে নেয় এবং বাইরে বেরিয়ে গেলে তিনি জানেন যে অপর প্রান্তে হয়তো কোনো স্নাইপার আছে, তাকে শুট করে দিতে পারে। সে কি করে, একটি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সে একটি গ্যাস স্টেশন ছিল, সেটাকে গুলি মেরে উড়িয়ে দেয় এবং বিশাল আগুনের ছটায় কালো ধোঁয়ায় সেই স্থান ছেয়ে যায়। এবং এই কালো ধোঁয়ার পেছনে কভার নিয়ে জেসন বন্ড এগিয়ে যায় এক জঙ্গলের দিকে দৌড়ে। যেহেতু স্নাইপারটি তাকে অন্ধকারের মধ্যে দেখতে পারছিলেন না, ধোঁয়ার মধ্যে তাকে দেখতে পারছিলেন না, সে চারিদিকে স্নাইপারের বন্দুক ঘোরাতে থাকেন, কিন্তু জেসন বন্ডের টিকিওটিও তিনি খুঁজে পাননি। এবং এক স্থানে তিনি দেখতে পান কেউ একজন যেন পালিয়ে যাচ্ছে, সে আন্তাবড়ি বা আনাড়ির মতো গুলি চালায়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এবং এরপরে আমরা দেখতে পাই যে জেসন বন্ড জানতে পেরে যায় যে ঠিক স্নাইপার বা সেই হিটম্যানের লোকেশনটি কোথায়। সে আরো একটি গুলি আকাশে চালায় পাখিদেরকে উড়িয়ে দেওয়ার জন্য, বা সে জানে যে যখন আকাশে পাখি উড়বে তখন স্নাইপার বা যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করবে বা দৃষ্টি ভ্রান্ত হবে। এবং সে এগিয়ে যেতে থাকে সোনালী ঘাসের মধ্যে দিয়ে সে হিটম্যানের দিকে। এবং একটা টাইম পর যখন সে হিটম্যানটি তার দিকে গুলি চালাতে যাবে, তার আগেই তাকে উপঘাত করে জেসন বন্ড। তার এক হাতে গুলি লাগে এবং সে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তাকে আরেকবার গুলি মারে জেসন বন্ড এবং তার সামনে গিয়ে দাঁড়ায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমায় মারতে চাইছো? তখন সেই হিটম্যানটি তাকে বলে, তোমারও কি মাথা যন্ত্রণা করে? তুমিও কি দৃষ্টিভ্রান্ত হও? তুমিও কি সব আস্তে আস্তে গুলিয়ে ফেলছো? ট্রেডস্টোন সম্বন্ধে জানো না? আমরা তো ট্রেডস্টোনের লোক। তোমাকে যার জন্য সরকার তৈরি করেছে, আমেরিকান সরকার, আমাকেও তার জন্য তৈরি করেছে। দেখো তাদের জন্য লড়তে গিয়ে আমাদের কি হলো, আমরা নিজেদেরই অস্তিত্ব হারিয়ে ফেললাম। এবং এই বলার সঙ্গে সঙ্গে সেই স্থানে সেই হিটম্যানটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবং তখনও জেসন বন্ড জানতে পারে না তার আসল পরিচয় কি এবং ট্রেডস্টোন জিনিসটাই বা কি। সিনেমাটি তখন পুরোপুরি একটা পিক আপ নিয়ে নিয়েছে। সেই স্থানে সেই হিটম্যানকে মেরে দেয় জেসন বন্ড। এরপর পড়ে থাকে ইমন, তার ছোট্ট দুটো বাচ্চা এবং মেরি। জেসন বন্ড কি করে, $30,000 নিজের কাছে রাখেন এবং পুরো পয়সাটা সে মেরিকে দিয়ে দেয় এবং তাকে বলে যে তুমি এই পয়সা সারা জীবন আরামে কাটাতে পারবে, এবার তোমার সময় এসেছে এখান থেকে চলে যাওয়ার, কারণ আমার সাথে থাকলে তোমার মৃত্যু অবধারিত, আর আমি সেটা চাই না। তুমি আমাকে অনেক সাহায্য করেছো, তুমি আমার জন্য অনেক ঝঞ্ঝাট সহ্য করেছো, এবার তোমার ভাইয়ের সাথে তোমার চলে যাওয়াটাই ভালো হবে। সে এই বলে মেরিকে সেই স্থান থেকে বিদায় জানায়। সে হিটম্যানের কাছ থেকে যে ব্যাগটি পায় সেটা ঘাটাঘাটি করে সে দেখে, সে তেমন একটা কিছু পায় না। সে একটা ট্র্যাকিং ডিভাইস পায় এবং পায় একটি সেলফোন, এবং সেই ফোনটি হলো বার্নার ফোন, অর্থাৎ সেই ফোনটিকে কেউ ট্রেস করতে পারবে না। তখন জেসন বন্ড কি করে, সেই ফোনটি নেয় এবং একটি নাম্বার ডায়াল করে ফেলে। যেহেতু একটা নাম্বারেই বারবার ক্রমাগত ফোন হয়েছে, সে সেই নাম্বারটি ডায়াল করেন এবং সেই নাম্বারটি ছিল CIA অপারেশন রুমের। এবং CIA সিকিউরিটি ক্লিয়ারেন্সে একটুকুও ঘাটতি রাখে না। তারা জানে যে কোনো এজেন্ট যদি তাদেরকে এই নাম্বারে ফোন করে, তাদেরকে একটা পরিচয় বা আইডেন্টিটি তাদের দিতে হয়। এবং সেই ফোন যখন কানেক্ট হয় তখন একজন ফোন তুলে জানতে চায় তোমার কোড বলো, অর্থাৎ প্রত্যেকটা হিটম্যানের নিজস্ব কোড আছে। সেই কোডটি যে বললেই তারা পরবর্তী কনভারসেশনটা ক্যারি ফরওয়ার্ড করবে বা চালিয়ে যাবে, না হলে কেটে দেবে। জেসন বন্ড কি করে, তাকে বলে যে তুমি কে বলছো, এবং এই কথাটা শোনার পর সেই স্থানে উপস্থিত থাকে অপারেশনাল হেড অ্যাবট এবং CIA চিফ কপার। তারা ফোনে বার্তালাপ করতে চাইলে অ্যাবট কি করে, ফোনটি স্পিকারে দিয়ে দেন, কারণ এই কথোপকথন অ্যাবটের পক্ষেও শোনাটা ছিল প্রচন্ড প্রয়োজনীয়। এরপর কি হয়, জেসন বন্ড তাদেরকে প্রশ্ন করে যে তোমরা আমাকে মারতে চাইছো কেন, এবং তোমরা যে ব্যক্তিটিকে পাঠিয়েছিলে আমি তাকে মেরে ফেলেছি এবং আমি পালিয়ে বেড়াচ্ছি। তখন কুপার কি করে যে চলো নিজেরা বসে আলোচনা করি, তুমি মেরিকেই জিজ্ঞাসা করো না কেন যে পালাতে একটা মানুষের কেমন লাগে। তখন জেসন বন্ড তাকে সাফ জানিয়ে দেয় যে মেরি মারা গেছে, ও আমার রাস্তায় একটা কাটার মতো ছিল, আমি সরিয়ে দিয়েছি ওকে আমার রাস্তা থেকে। তখন কি হয়, এই কথোপকথন যখন চলছিল তখন জেসন বন্ড একেবারে পয়েন্টে চলে আসে। সে কোনো দিক না ঘুরিয়ে ডাইরেক্ট একটা প্রশ্ন করে যে অনেক হয়েছে তোমাদের এই খেল, তোমরা যদি আমাদের পেছন না ছাড়ো আমি তোমাদেরকে এক এক করে শেষ করে দেবো, এবং আমি তোমাদের সাথে একটি নির্দিষ্ট স্থানে দেখা করতে চাই। আজকে 5:30টার সময় প্যারিসের একটি ব্রিজ বা পুল আছে, যেখানে তোমাকে আসতে হবে এবং তোমাকে তোমার জ্যাকেট ওপেন করতে হবে এবং পূর্ব দিকে তাকাতে হবে, এবং তাহলে আমি বুঝতে পেরে যাবো যে তোমরা আমার সাথে কথা বলতে চাও। গল্পের নায়ক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা জেসন বন্ডের একটা সোজা সাপটা দাবি ছিল যে প্যারিসের পোর্টোনোভোর যে ব্রিজটা আছে বা পুলটা আছে সেখানে তোমাদের কাউকে আসতে হবে এবং সেখানে এসে তোমাকে জ্যাকেট ওপেন করতে হবে এবং পূর্ব দিকে তাকাতে হবে। কিন্তু সেই স্থানে আগে থেকে এসে উপস্থিত হয়ে যায় জেসন বন্ড। সে ঘাপটি মেরে একটি বিল্ডিং এর ওপর থেকে দূরবীন দিয়ে চারিদিকে নজর রাখতে থাকে এবং পথ চলতেই সেই ব্রিজের ওপর দিয়ে মানুষের ওপর সে নজর রাখছিল।
কারণ সে জানতো যে সেই স্থানে আসার আগে থেকেই তারা সেই স্থানে তাদের জাল বিছিয়ে রাখবে। সে কি করে, প্রত্যেকটা মানুষের ওপর নজর রাখে এবং বুঝতে পেরে যায় যে সেখানে সে একা আসবে না, এবং তার এজেন্টরা, প্যারিসের এজেন্টরা সেই স্থানে এসে সিভিল ড্রেসে উপস্থিত হয়ে গেছে এবং চারিদিকে নজর রাখছে। সে কিছুক্ষণ পর দূরবীন দিয়ে দেখতে 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 পায় এক ব্যক্তি সেই পুলের মাঝ বরাবর যায় এবং একটি স্থানে গিয়ে তার জ্যাকেট ওপেন করে, এবং এটা দেখার পর সে দূরবীন নিয়ে নিচে নেমে আসে এবং সেই সেম ফোন দিয়ে তাকে কল করে এবং তাকে কল করে বলে, তোমায় আমি একা আসতে বলেছিলাম কিন্তু তুমি আমার কথা শোনোনি, তাই আমি চলে যাচ্ছি, আর আমাদের কনভারসেশন এখানেই শেষ, এরপরে কি করতে হবে সেটা সম্পূর্ণ আমার উপর। এবং একজন অপারেটিভ হয়তো জেসন বন্ড ছিল, তা আমরা পরবর্তী এক্সপ্লেনেশনে জানতে পারি। সে কি করে, যাওয়ার আগে একটি অপারেশন ভ্যান বাইরে দাঁড়িয়ে থাকে তার ফোন নাম্বার ট্রেস করার জন্য এবং সম্পূর্ণ সার্ভেলেন্স রাখার জন্য সেই এরিয়ার মধ্যে। সে কি করে, সেই সার্ভেলেন্স ভ্যানের মধ্যে একটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেয়, অর্থাৎ সেই ভ্যানটি কোথায় যাচ্ছে জেসন বন্ডের জানাটা খুবই দরকার ছিল। এবং পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি যে রাত হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে এবং প্যারিসের যে হাউস আছে, সিআইএ হাউস আছে, সেখানে গিয়ে উপস্থিত হয়েছে চিফ কপার এবং বাইরে অনেকগুলো এজেন্টকে অ্যালার্টে রেখে দিয়েছেন যে তোমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হবে এবং নজর রাখতে হবে। এবং সেই দুর্ভেদ্য দুর্গ কি করে ভেদ করবে তা জেসন বর্নের জানা ছিল। সে কি করে, বাইরে দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ির লাইট সাউন্ড গুলো কি করে সে ইউজ করতে থাকে। কোনো একটি সায়েন্টিফিক পর্যায় বা পদ্ধতির সাহায্যে সে সমস্ত গাড়ির হর্ন বাজাতে থাকে, লাইট জ্বলতে থাকে, এবং এইভাবে সে কি করে, বাইরে যে বডিগার্ড বা সিকিউরিটি গার্ড ছিল সেই হাউসে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করেন বা তাদের মনোযোগ আকর্ষণ করে সেই গাড়িগুলির দিকে। সেই বিল্ডিং এরই একটি পাইপ বেয়ে সে উপরে উঠে যায় যেখানে সিআইএ হাউসের চিফ কপার এবং সমস্ত অপারেশন চলছিল, এবং সেখানে গিয়ে সে বিদ্যুৎ কানেকশন কেটে দেয়। এবং এই ঘটনা যখন ঘটে, চতুর চালাক নিকি বা প্যারিসের এজেন্ট নিকি জানতে পেরে যেটা বোনের কাজ, এটা জেসন বোন ছাড়া কেউ করতে পারবে না, এবং তখনই কুপার বা সিআইএ চিফ কুপার কি করে, বন্দুক নিয়ে তৈরি হয়ে যায়। কিন্তু জেসন বন্ডকে কুপকাত করা বা তাকে ধরাশায়ী করা কুপারের মতো শিয়ালের পক্ষে সম্ভব ছিল না। হ্যাঁ, সে চালাক কিন্তু অতটা জেসন বন্ডের মতো চালাক না। এবং সেই স্থানে এসে সে কুপারের ওপর চড়া হয় এবং সে কুপারকে বলতে থাকে, তুমি কে, আমাকে মারার চেষ্টা করছো কেন বলো, না হলে আমি হয়তো তোমাকে এক্ষুনি এখানে শেষ করে দিতাম। এবং এই দৃশ্যে আমরা সবকিছু জানতে পেরে যাই যে ট্রেডস্টোন কি, জেসন বন্ড কি, ওম্বোসি কে। এখানে চিফ কুপার বোনকে বলে দেয় যে তুমি পালাতে পারবে না, কারণ তুমি হলে ইউএস গভর্নমেন্টের একটা 30 কোটি টাকার সম্পদ, কারণ তোমাকে তৈরি করতে গিয়ে ট্রেডস্টোন নামক যে অপারেশনটা আমরা চালাচ্ছি এর আন্ডারে আমরা নিকওয়ানা ওম্বোসিকে মারার প্ল্যান করেছি, কারণ সেই ইউএস গভর্নমেন্টের পক্ষে ক্ষতিকারক একজন, এবং তোমাকে সরকার তৈরি করেছে যাতে তোমাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠিয়ে নিজেদের সিদ্ধি সাধন করতে পারে। তোমার নাম হলো জেসন বন্ড, তুমি নিকওয়ানা ওম্বোসিকে মারতে গিয়ে গায়েব হয়ে গেছিলে। এবং এই কথা যখন চলতে থাকে তখন সমস্ত তথ্য এবং ইনফরমেশন জেনে যায় জেসন বন্ড, এবং সে কি করে, আমি কোনো মানুষকে মারার জন্য নিজেকে এইভাবে কোনো গভর্নমেন্টের কাছে উজাড় করে দেবো না। এবং এই ঘটনাটা যখন সে বলছিল তখন তার মাথার মধ্যে পুরনো স্মৃতিগুলো আবার ফিরে ফিরে আসছিল। সে যা দেখতে পাচ্ছিল যে একটি ছোট্ট ইয়টের মধ্যে সে পৌঁছে গেছে নিকওয়ানা ওম্বোসিকে মারতে, এবং নিকওয়ানা ওম্বোসি যখন তার দিকে তাকায় তখন তার সাথে ছিল তার একটি ছোট্ট বাচ্চা। সেই বাচ্চার নিরীহ দৃষ্টি দেখে জেসন বন্ডের পক্ষে সেই নিকওয়ানা ওম্বোসিকে মারা সম্ভব হয়নি। সে মিশনটি অ্যাবর্ট করে, এবং যখন সে ফিরে যাচ্ছিল নিকওয়ানা ওম্বোসি কি করে, এই সময়ের সুযোগ নেয় এবং সে বন্দুক দিয়ে গুলি মারে জেসন বন্ডকে, এবং সেই গুলি খেয়ে সে সমস্ত স্মৃতি হারিয়ে পড়ে যায় সেই সমুদ্রের মধ্যে। এবং যেটা আমরা প্রথমে দেখেছি যে সমুদ্রের মধ্যে থেকে তাকে উদ্ধার করেছিল এক শিপিং বোটের এক চালক। সমস্ত ঘটনা সে জেনে যায় এবং সে কুপারকে থ্রেট দিয়ে বলে যে আমি এসব কাজ করব না, আমাকে ভুলে যাও, নাহলে তোমাকে আমি মেরে দেবো একদিন। কিন্তু তার ওয়াকি টকিটা যেহেতু অন ছিল, কুপার কি করেছিল, সমস্ত এজেন্টদের জানিয়ে দিয়েছিল যে এর সাথে আমার এই কনভারসেশন হচ্ছে, জেসন বন্ড এই বিল্ডিং এর মধ্যে আছে, তাদেরকে অ্যালার্ট করে দিয়েছিল। এবং দরজা খুলে যখন সে যেতে যাবে এক এজেন্ট বা হিটম্যান ভেতরে ঢোকে, যে প্যারিসের একজন এজেন্ট। সে তাকে মারার চেষ্টা করে, কিন্তু জেসন বন্ডের স্কিলের কাছে তার জোর, শক্তি, মগজাস্ত্র কিছুই ছিল না। সে তাকে মেরে দেয় এবং বাদবাকি যারা এজেন্ট ছিল তাদেরও অবস্থা একই রকম হয়, এবং সেই বিল্ডিং থেকে বেরোতে সক্ষম হয় গল্পের নায়ক ট্রেডস্টোনের এজেন্ট জেসন বন্ড। তিনি রাস্তা দিয়ে চলে যেতে থাকেন এক অজানা গন্তব্যে, এবং আমরা দেখি যে সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসে সিআইএ চিফ কুপার এবং একটি গাড়িতে বসে থাকা এক অজানা ব্যক্তি, যাকে দেখেই মনে হবে এ হয়তো কোনো হিটম্যান বা সুপারি কিলার। সে
নিজের বন্দুকের সাইলেন্সার পাইপটি লাগিয়ে নেয় এবং গাড়ি থেকে বেরিয়ে আসে এবং এগিয়ে যায় সিআইএ চিফ কুপারের দিকে এবং তার বুকে সরাসরি গুলি মারে এবং তাকে মেরে ফেলে। এখানে দর্শক সম্পূর্ণ হতবিম্ব হয়ে যায়, সে অবাক হয়ে যায় যে হঠাৎ করে সিআইএ চিফ কুপারকে কেন মারা হলো। ঠিক তার পরের মুহূর্তে আমরা জানতে পারি যে ফোন তুলে সেই সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যক্তিটি অপারেশনাল হেড চিফ অ্যাবোটকে বলছেন স্যার কাজ হয়ে গেছে, এবং সে অর্থাৎ অ্যাবোট সেই ব্যক্তিটিকে অর্ডার দেন যে সবকিছু শাটডাউন করে দাও, ট্রেডস্টোন আজকে থেকে বন্ধ। ট্রেডস্টোনের কোনো অস্তিত্ব ছিল না বলে তারা সমস্ত ট্রেডস্টোনের অপারেশনাল যে ডেটা ছিল তা সম্পূর্ণ ক্র্যাশ করে ডিলিট করে সেই স্থান থেকে বেরিয়ে যায়। এর পরের দৃশ্য আমরা দেখতে পারি একটি প্রেস কনফারেন্স মিটিং বা তার সিনিয়র মিটিং বোর্ড মিটিং চলছে, যেখানে চিফ অফ সিআইএ স্টাফ বা সেই অ্যাবোট নামক ব্যক্তিটা যে যিনি ছিলেন তিনি জবাবদিহি করছেন। তিনি বলছেন ট্রেডস্টোন হচ্ছে একটা পুরনো সংস্থা ছিল যেটা সম্পূর্ণ রোগ এজেন্টদের নিয়ে তৈরি হয়েছিল এবং আমরা চাই না যে এরকম একটা গতানুগতিক একটা কোনো অ্যাসেট সরকারের ফান্ড শেষ করে দিই, এবং আমি প্রস্তাব দিচ্ছি এই মুহূর্তে থেকে যে ব্ল্যাক ব্রায়ার নামে যে নতুন একটা সংস্থা আমি খুলতে চলেছি, এ সম্পূর্ণ রাজনৈতিক প্রেসারের বাইরে থাকবে, কোনো রকম পলিটিক্যাল প্রেসার তারা সহ্য করবে না, তারা সম্পূর্ণ ফাস্ট এবং সুইফট গতিতে কাজ করবে এবং এই দেশকে সিকিউরিটি দিতে বাধ্য হবে। এবং এইখানেই ব্ল্যাক বায়ারের সূচনা হয়। এবং পরের ক্ষণে আমরা দেখতে পারি যে মেরির কি হলো এবং জেসন বর্নের কি হলো। একটি রোদ ঝলমল সকাল, সামুদ্রিক দৃশ্য এবং সুন্দর দেশ, তখন আমরা জানতে পারি না যে মেরি কোথায় আছে, এবং এই দৃশ্য আমাদের কাছে এটাও স্পষ্ট হয়ে যায়। আমরা জানতে পারি যে একটি স্থানে গিয়ে জেসন বর্ন উপস্থিত হয়, তখন সে আর আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে না, সে জেনে গেছে সে কে, তার কাজ কি ছিল এবং সে তার পাস্ট কি ছিল, সে কেন সমুদ্রের মধ্যে পড়েছিল। সে এগিয়ে যায় একটি স্থানে একটি স্কুটার ভাড়া নেওয়ার জন্য, এবং সেখানে গিয়ে তিনি যখন বলেন যে আমি কি স্কুটার ভাড়ায় পেতে পারি, এক মহিলা সেখান থেকে বেরিয়ে আসে এবং সেই মহিলাই ছিল মেরি। অনেকদিন পর তারা একে অপরের সম্মুখীন হয় এবং তাদের একে অপরকে আলিঙ্গন করে নিজেদের জীবনের বাদবাকি সময়টা কাটিয়ে নেওয়ার সূচনা করে, এবং এই স্থানেই এই সিনেমার এক্সপ্লেনেশনটা শেষ হচ্ছে। আবার আসবো আমি খুব তাড়াতাড়ি এইরকমই একটা এক্সপ্লেনেশন নিয়ে, এবং আমি চেষ্টা করবো যে বর্ন সুপ্রিমেসি এবং বর্ন আলটিমেটাম এই দুটো সিনেমাকেই কভার করতে। আজকের জন্য এইখানেই শেষ করছি, আবার দেখা হবে, ধন্যবাদ।